হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিকা। আজকে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের যে প্রথম পার্টটা আছে তার কিছু অ্যাপ্লিকেশন এবং নিউমেরিক্যাল প্রবলেমস করার চেষ্টা করব। প্রথম ভিডিওতে যা করানো হয়েছে সেগুলো রিলেটেড যে প্রবলেমগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে বা যেই ধরনের প্রশ্ন বা নিউমেরিক্যাল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলি আজকে আমরা সলভ করব এই ভিডিওতে। তাহলে আজকে বেসিক্যালি আমরা কিছু ডাইমেনশন ফর্মুলাস বের করব। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্নটি হলো ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর ইম্পালস। এখানে ডাইমেনশনাল ফর্মুলা বলতে বলা হয়েছে মাত্রা নির্ধারণ করার কথা, এবং ইম্পালস বলতে যা বোঝায় সেটি হলো বলের ঘাত। অর্থাৎ আমাদেরকে বলের ঘাত যে রাশিটি আছে, ভৌত রাশিটি, তার যা মাত্রা আছে সেটি নির্ধারণ করতে বলা হয়েছে। তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে খাতার মধ্যে যা যা করানো হচ্ছে সেগুলো নোট করতে থাকো এবং ফর্মুলাগুলো লিখতে থাকো, তাতে তোমাদের ভবিষ্যতে অনেক সুবিধা হবে। আমরা বলের ঘাতের জন্য যে ফর্মুলাটা লিখি, বলের ঘাত সমান হলো এফ ইন্টু টি, বা বল ইন্টু সময়। আগের ভিডিওতেই আমরা বলের জন্য যে রাশিটি লিখেছিলাম, বলের যা মাত্রা লিখেছিলাম, সেটি কি ছিল? সেটি ছিল ml t⁻² ইন্টু সময়ের জন্য কি আছে? সময়ের জন্য আছে t, তার মানে কত আসবে মাত্রা? ml t⁻² ইন্টু t করলে আসবে -1। তাহলে বলের ঘাতের ডাইমেনশনের ফর্মুলাটি হলো ml t-1। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে মাত্রা নির্ধারণ করতে হবে কার? অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের। তাহলে আমাদের যদি কৌণিক ভরবেগের মাত্রা নির্ধারণ করতে হয়, তাহলে আমরা কি করব? আমাদের কাছে কৌণিক ভরবেগের ফর্মুলাটা হলো কৌণিক ভরবেগ সমান কৌণিক ভরবেগ যে ফর্মুলা হলো m ইন্টু ভি ইন্টু আর, অর্থাৎ ভর ইন্টু বেগ ইন্টু ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো একটি দৈর্ঘ্য, তাহলে এম এর জন্য আসবে, ভরের জন্য আসবে ক্যাপিটাল এম, ভি মানে বেগের মাত্রা হলো L t⁻⁻1, এবং আর মানে হলো ব্যাসার্ধর জন্য আসবে ক্যাপিটাল এল। তাহলে আসবে কত? আসবে ml² t⁻⁻1। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা হয়ে গেল ml² t⁻⁻1। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের এটা মাথায় রাখতে হবে যে বোরের তত্ত্ব অনুযায়ী কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ সবসময় h বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের গুণিতক হয়। আমাদের অতটা থিওরি লাগবে না, জাস্ট আমরা ফর্মুলাটা মাথায় রাখি যে বোরের তত্ত্বানুযায়ী আমরা জানি যে mvr সমান n ইন্টু h, যেখানে n হলো যে কোনো একটি সংখ্যা। সুতরাং আমরা বলতেই পারি যে কৌণিক ভরবেগের যা মাত্রা হবে সেটি হলো h এর মাত্রা সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে কৌণিক ভরবেগের যা মাত্রা হবে সেটি হলো h এর মাত্রা সমান। আমরা যদি এখানে শুধুমাত্র h এর মাত্রা নির্ধারণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে h এর যা মাত্রা আছে কৌণিক ভরবেগের মাত্রা তাই আছে। আমরা আগের ভিডিওতে h এর মাত্রা নির্ধারণ করেছিলাম, আজকে আরেকবার শুধুমাত্র h এর মাত্রাটা নির্ধারণ করে দেখি কি আছে। ওকে, যদি আমাদের কাছে আগের দিনের ফর্মুলাগুলো মনে থাকে, তাহলে আমরা লিখেছিলাম E h ইন্টু নিউ, যেখানে h চলে এসেছিল E/নিউ। E কি ছিল? E ছিল শক্তির মাত্রা কি ছিল? ml² t⁻⁻² ডিভাইডেড বাই কি ছিল? কম্পাঙ্কের মাত্রা হলো t⁻⁻1। তাহলে রেজাল্টটা কত আসবে? রেজাল্ট আসবে আবার ml² t⁻⁻1। যা দেখতে পাচ্ছি আমরা h এর যা মাত্রা আছে এবং এখানে আমরা যা কৌণিক ভরবেগের মাত্রা বের করেছিলাম সেটি একই। সুতরাং আমরা বলতে পারি যে এই সমীকরণে বাঁ দিকের যা মাত্রা আছে এবং যা ডান দিকের মাত্রা আছে তা মিলে যাচ্ছে, তা একই। ওকে, এই বিষয়টাতে আমরা পরে আসবো যে কোন সমীকরণের বাঁ দিকে এবং ডান দিকে রাশিগুলোর মাত্রা সবসময় একই থাকে। এগুলো আমরা পরে আসবো পরের দিনের ক্লাসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে
আমাদেরকে যদি কখনো অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ বের করতে বলে, তাহলে আমরা এমভিআর এই ফর্মুলা দিয়েও বের করতে পারি, বা আমরা সরাসরি শুধুমাত্র এইচ ক্যালকুলেট করে বলতে পারি যে এইচ এর যা মাত্রা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা এমভিআর এরও একই মাত্রা হবে, যেটা আমরা এখানে দেখানো হলো যে এমভিআর করেও আমি যে মাত্রায় আসছি এবং এইচ এরও যা মাত্রা পাচ্ছি সেটা একই। এটি হলো এমভিআর ইকুয়াল টু এনএইচ। অ্যাকচুয়ালি এনএইচ না, অ্যাকচুয়ালি এটা ছিল এনএইচ বাই 2 পাই। অ্যাকচুয়ালি ফর্মুলাটি হলো এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। যাই হোক, 2 পাই একটি সংখ্যা, ওকে, নো প্রবলেম। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদেরকে কখনো যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের কাজে লাগে, তো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তে এইচ কেও লিখে কাজ চালাতে পারি। ওকে, এবার আসা যাক তৃতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেমটি বলেছে যে ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের জন্য আমাদের কাছে যে ফর্মুলাটি আছে, আমরা জানি যে পৃষ্ঠটান সমান সমান, আমরা জানি যে পৃষ্ঠটান সমান সমান বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। এই ফর্মুলাগুলো আমরা আস্তে আস্তে যত ক্লাস 11 এর সিলেবাস এগোতে থাকবে তত আমাদের কাছে এই ফর্মুলাগুলো আসতে থাকবে যে পৃষ্ঠটান হলো বল বাই দৈর্ঘ্য। ওকে, তাহলে বলের জন্য আমাদের মাত্রা কি আছে, আমরা আগেই বলেছিলাম বলের মাত্রাটি খুব ইম্পর্টেন্ট এবং আমাদের মাথায় রাখতে হবে সেটি। বলের মাত্রা হলো mlt টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে আসবে এল, এল এল কাটা, তাহলে আসবে কি mt টু দি পাওয়ার -2। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রবলেম। প্রবলেম নাম্বার 4টি বলেছে যে মাত্রা নির্ধারণ করতে হবে ভিসকোসিটির, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ভিসকোসিটি হবে না, এটি হবে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, বা যাকে বাংলায় বলা হয় সান্দ্রতাঙ্ক। তাহলে আমাদের যদি এটার জন্য ফর্মুলা ক্যালকুলেশন করতে হয়, ডাইমেনশনে যদি বের করতে হয়, তাহলে আমাদের যে ফর্মুলাটি প্রয়োজন আছে সেটা আমি লিখে দিচ্ছি। নিউটন বলেছিল যে যেটা সান্দ্রতাজনিত বল আছে সেটা হয় এরকম, এফ সমান সমান ইটা এ ইন্টু ডিভি বাই ডিএক্স। ইটা এ ডিভি ডিএক্স, যেখানে এফ হলো গিয়ে বল, সান্দ্রতাজনিত বল। ইটাটা কি বলা হয়, সান্দ্রতাঙ্ক। ইটাটা হলো সান্দ্রতাঙ্ক, এ হলো ক্ষেত্রফল, এবং ডিভি ডিএক্স, ডিভি বাই ডিএক্স, বা বলতে পারি একটু উপরে বেগের পরিবর্তন বাই রৈখিক পরিবর্তন, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গতিবেগের বৃদ্ধি বা হ্রাসের নতিমাত্রা। এই ক্ষেত্রে হ্রাসের নতিমাত্রা হয়, এই ক্ষেত্রে বেগের হ্রাসের নতিমাত্রা হয়, সেজন্য সামনে একটা মাইনাস আছে, সেগুলো আমি লিখছি না, ওগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের শুধুমাত্র এইটুকু জানলেই চলবে যে এটি হলো গতিবেগের নতিমাত্রা, উপরে আছে বেগের পরিবর্তন, বাই নিচে আছে এক্স এর পরিবর্তন বা দৈর্ঘ্যের পরিবর্তন। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার আমাকে যদি ইটা বের করতে হয়, তাহলে ইটা ইকুয়ালস টু কি আসবে, তাহলে ইটা ইকুয়ালস টু আসবে এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স। ওকে, আমি যদি এখানে মান বসাই, তাহলে এফ এর জায়গায় যে মাত্রাটি আসবে সেটি আমরা আগেও লিখেছিলাম, সেটি কি ছিল mlt টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এ হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য আমরা মাত্রা বের করে রেখেছিলাম এল স্কয়ার, ডিভি, ডিভি মানে হলো বেগের পরিবর্তন, যেটি অবশ্যই মাত্রা বেগের মাত্রাই হবে। তাহলে বেগের মাত্রা কি ছিল, lt টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই এক্স, এক্স মানে হলো গিয়ে দৈর্ঘ্যের পরিবর্তন, যেটি অবশ্যই দৈর্ঘ্যের মাত্রাই বহন করবে। তাহলে আসবে এল ইকুয়ালস টু কি আসবে, এটা ইকুয়ালস টু আসবে একটা এল কাটা চলে যাবে, তাহলে আসবে এম এল টু দি পাওয়ার -1 এবং -2 পরে টি টু দি পাওয়ার -1, তাহলে আসবে এম এল টু দি পাওয়ার -1 উপরে আসবে -2 + 1 ইকুয়ালস টু -1। তাহলে ইটা এর মাত্রাটি কত আসছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এটি হলো আমাদের সান্দ্রতাঙ্কের মাত্রা। ওকে, এবার আসা যাক পঞ্চম প্রবলেম। প্রশ্নটি একটু বড়, একটু প্রশ্নটি পড়ে দেখা যাক কি লেখা আছে। বলছে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইফ দ্য ড্যাম্পিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ইটস ভেলোসিটি। অর্থাৎ আমাদেরকে মাত্রা বিশ্লেষণ করতে বলা হয়েছে কার, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বা ভেদ ধ্রুবকের মাত্রা বের করতে বলা হয়েছে, যেখানে ড্যাম্পিং ফোর্স মানে অবমন্দনকারী বল, এটি এক ধরনের বল এফেক্টিভলি,
যাই হোক, আমি এগুলোতে যাচ্ছি না, এটা কি ধরনের বল, কখন আসবে, এটসেট্রা এটসেট্রা, যাই হোক না কেন। তো কোথাও একটা লেখা আছে এই ধরনের একটি বল যেটা কিনা প্রপোর্শনাল, প্রপোর্শনাল মানে সমানুপাতিক, প্রপোর্শনাল অর্থাৎ হলো সমানুপাতিক টু ইটস ভেলোসিটি, ভেলোসিটি মানে হলো বেগ। তাহলে আমাকে কি বলা বলেছে, বলেছে যে কনস্ট্যান্টটা প্রপোর্শনালিটি বা ভেদ ধ্রুবকটি বের করতে বলেছে যখন অবমন্দনকারী বল, একটি বল যেটি সমানুপাতিক কার, বেগের সাথে। তাহলে এখানে ওরা বলে দিয়েছে যে এফ ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু ভি বা এফ সমানুপাতিক ভি। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, যদি আমি ভেদ ধ্রুবকটাকে প্রপোর্শনালিটিটাকে এই সমানুপাতিক চিহ্নটাকে সরাই, তাহলে আমাকে একটি ভেদ ধ্রুবক দিতে হবে, সেটি হলো এটা। তাহলে আমাকে বেশ এফেক্টিভলি বলেছে এই কে, এই যে ভেদ ধ্রুবকটি আছে তার মাত্রা বের করতে। তাহলে কে সমান সমান কি আসবে, কে সমান সমান আসবে এফ বাই ভি। তাহলে কে এর মাত্রা নির্ধারণের জন্য আমাদের যেটা করতে হবে সেটি হলো গিয়ে বলের মাত্রা বাই বেগের মাত্রা। এখানে লিখি, তাহলে কে এর ক্ষেত্রে আসবে বলের মাত্রা বাই বেগের মাত্রা। বলের মাত্রা কি ছিল, বলের মাত্রা ছিল এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই বেগের মাত্রা ছিল আমাদের এল টি টু দি পাওয়ার -1। তাহলে ইকুয়ালস টু কি আসবে, এখানে একটা এল এল কাটা চলে যাবে, আসবে এম টি টু দি পাওয়ার -2 নিচে -1, -2 উপরে চলে যাবে +1 হয়ে যাবে, তাহলে আসবে মাইনাস। ওকে, তাহলে আমাদের ভেদ ধ্রুবকের মাত্রা আসছে এম টি টু দি পাওয়ার -1। এবার আসা যাক প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্কের মাত্রা বের করতে বলা হয়েছে। সেখানে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্কে তাহলে আমাদের ফর্মুলাটা জানতে হবে। ওকে, আয়তন বিকৃতি গুণাঙ্কের ফর্মুলাটা হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান সমান উপরে আসবে আয়তন বিকৃতি গুণাঙ্ক বাল্ক মডিউলাস সমান সমান হলো আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আমাদের পীড়নের জন্য আমরা আগের দিনই ওর মাত্রাটা বের করে রেখেছিলাম যে পীড়নের মাত্রা এবং ওর এটি চাপের মাত্রা একই হয়, যেটি কি ছিল, এটি ছিল হলো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। পীড়ন এফেক্টিভলি ছিল বল বাই ক্ষেত্রফল, তাহলে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল করলেই আমরা সেটা পেয়ে যাচ্ছি। এবং আছে বিকৃতি। এবার বুঝতে হবে বিকৃতি মানে এটা কি। বিকৃতি মানে হলো আয়তনের পরিবর্তন বাই আয়তন বিকৃতি মানে বলছি, আয়তন বিকৃতি মানে হলো আয়তন বিকৃতি মানে হলো আয়তনের পরিবর্তন বাই আয়তনের পরিবর্তন বাই প্রকৃত আয়তন, আয়তনের পরিবর্তন বাই প্রকৃত আয়তন। তো আমরা যদি আয়তনের পরিবর্তন মাপি, সেটাও আমরা একটি নির্দিষ্ট এককে মাপবো এবং প্রকৃত আয়তনটা একই এককে হবে। যেমন আয়তনের পরিবর্তন যদি বলি, সেটিও আমরা হয়তো সেন্টিমিটার কিউবে মাপবো এবং প্রকৃত আয়তনটিও সেন্টিমিটার কিউবে। তো আমি বলতে পারি যে আয়তনের পরিবর্তনের যা মাত্রা এবং প্রকৃত আয়তনের যা মাত্রা সেটা একই হয়। তো আয়তনের পরিবর্তনের মাত্রা হলো গিয়ে এল কিউব ডিভাইডেড বাই প্রকৃত মাত্রা হবে এল কিউব। তো এফেক্টিভলি সবগুলো কাটা গিয়ে আসবে 1। তার মানে আয়তন বিকৃতির কোনো মাত্রা হচ্ছে না, অর্থাৎ আয়তন বিকৃতির একটি মাত্রাহীন রাশি। তাহলে এর জায়গায় আমরা বসাতে পারি 1। তাহলে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্কর মাত্রা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো গিয়ে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এই হলো আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডুলাসের মাত্রা। এবার আমরা আছি প্রবলেম নাম্বার 7। এবার আসা যাক প্রবলেম নাম্বার 7-এ, যেখানে বলেছে যে আমাদের ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে বি এর, যেখানে ফর্মুলাটি দেওয়া আছে টাউ সমান সমান বিআই বাই ওমেগা, এবং যেখানে আই হলো গিয়ে জড়তার ভ্রামক, টাউ টর্ক এবং ওমেগা কৌণিক বেগ। তাহলে অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে টর্ক, এখান থেকে আমাদের জাস্ট বিটা বের করে নিই। বি ইকুয়াল টু আমাদের কি টাউ ইন্টু ওমেগা বাই আই। তাহলে আমাদের বি এর মাত্রা বের করার জন্য টাউ এর মাত্রা, ওমেগার মাত্রা এবং আই এর মাত্রা প্রয়োজন আছে। টাও মানে কি, টাও মানে হচ্ছে টর্ক। টর্কের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, টর্ক সমান সমান আগের দিনে আমরা করেছিলাম, টর্ক সমান সমান হলো বল ইন্টু লম্ব দূরত্ব, এফেক্টিভলি দূরত্ব আর কি। তো বলের জন্য আসবে আমাদের এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু লম্ব দূরত্ব একটি দূরত্ব, তাহলে আসবে কি
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার একটা জড়তা ভ্রামক, জড়তা ভ্রামকের জন্য ফর্মুলাটা কি হয়? জড়তা ভ্রামকের ফর্মুলাটি হলো এরকম, ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে এর মাত্রাটি কি আসবে? স্মল এম এর জন্য আসবে একটি ক্যাপিটাল এম এবং দূরত্ব আসবে এল স্কোয়ার। এবার আসলে কৌণিক বেগ, কৌণিক বেগ আগের দিন করেছিলাম। কৌণিক বেগ মানে হলো কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ বাই সময়, কৌণিক সরণ মাপা হয় থিটাতে এবং সময় মাপা হয় টিতে। তাহলে এর জন্য যেটা আসবে সেটা হলো কি, কৌণিক সরণ বা থিটা বা কোণ, এটি একটি মাত্রাহীন রাশি এবং নিচে থাকছে শুধুমাত্র সময়। তাহলে আসবে 1/t, তার মানে টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে মানগুলো যদি এখানে বসায় তাহলে কি আসবে? তাবের জায়গায় আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আই। আই মানে আসবে এম এল স্কোয়ার, বললে এম এম কাটা চলে যাবে, এল স্কোয়ার স্কোয়ার কাটা চলে আসবে। তাহলে আসবে টি টু দি পাওয়ার মাইনাস 3, টি টু দি পাওয়ার মাইনাস 3। এটি হলো বি এর মান। এবার আসলে প্রবলেম নাম্বার 8। এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই 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 ইম্পর্টেন্ট। প্রায় কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন দেখা যায়। ওকে, এটা বলেছিল যে আমাদেরকে 1/ε0 ই স্কোয়ার বাই সি এইচ এর মাত্রা বের করতে হবে, যেখানে ε0 হলো গিয়ে তড়িৎ ভেদ্যতা, সি আলোর বেগ, এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং ই হলো তড়িৎ আধান। ওকে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে তড়িৎ ভেদ্যতা বা এর ফর্মুলাটি, তড়িৎ ভেদ্যতার মাত্রা কি করে বের করবো তড়িৎ ভেদ্যতা। তার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করবো সেটি হলো এফ সমান সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। এটি হলো Q1 এবং Q2 দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের জন্য কুলম্ব ফোর্সের যে ফর্মুলাটি আছে সেটি। তাহলে এখানে Q1 Q2 হলো গিয়ে তড়িৎ আধান। তো তাহলে Q1 এবং Q2 যদি গুণফল করি তাহলে আমি তড়িৎ আধানের স্কোয়ার পাবো। তো এদের মাত্রা যদি বলি তাহলে Q1 এর জন্য মাত্রা যেটা আসবে সেটা তড়িৎ আধানের মাত্রা এবং Q2 এর জন্য যে মাত্রা আসবে সেটি হলো তড়িৎ আধানের মাত্রা, এবং এই দুটোর গুণফল করে আমি তড়িৎ আধানের মাত্রা স্কোয়ার পাবো। ওকে, তাহলে আমি যদি তাই করি তাহলে ধরে নিচ্ছি Q1 এবং Q2 এর মান সমান। তাহলে F এর মান কি আসবে? 1/4πε0। ধরে নিচ্ছি Q1 এবং Q2 ইকুয়াল টু ই, তাহলে আসবে ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি চাইলে ই স্কোয়ার বাই ε0 ইকুয়াল টু বের করতে পারবো। ই স্কোয়ার বাই ε0 চলে আসবে 4πf ইন্টু আর স্কোয়ার। এখানে আমি লিখে রাখলাম, ধরে নিলাম আমি Q1 ইকুয়ালস টু Q2 সমান সমান ই, ধরে নিলাম এটা তড়িৎ আধান না ইলেকট্রনের আধানের সমান। ওকে, তাহলে ই স্কোয়ার বাই এপসাইলন যদি আমাকে মাত্রা বের করতে হয়, 4π হলে একটি সংখ্যা, এর কোনো মাত্রা হয় না। এফ এর মাত্রা মানে হলো কি বল, এম এল স্কোয়ার টি মাইনাস 2 ইন্টু আর হলো দূরত্ব, তার মানে আসবে এল স্কোয়ার, সরি এটা এম এল হবে না, বল হলো এম এল টি মাইনাস 2 ইন্টু এল স্কোয়ার। তাহলে এর মাত্রাটি কত হবে আমাদের? এর মাত্রাটি আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমার ই স্কোয়ার বাই এপসাইলনের মাত্রা আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আমি এখানে লিখে রাখছি ই স্কোয়ার বাই, লিখে রাখছি ই স্কোয়ার বাই ε0 ইকুয়ালস টু এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এবার আসলে যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা এইচ এর মাত্রা নির্ধারণের ক্ষেত্রে আমাদের এইচ এর মাত্রা নির্ধারণের জন্য ফর্মুলাটি আগেই বলা হয়েছিল, যেটি কি ছিল? এটা ছিল ই ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে এইচ ইকুয়ালস টু নিউ ইকুয়ালস টু কি আসবে? তাহলে নিউ ইকুয়ালস টু আসবে ই বাই এইচ, তার মানে শক্তির মাত্রা বাই আসবে এইচ ইকুয়ালস টু ই বাই নিউ। তাহলে শক্তির মাত্রা বাই কম্পাঙ্কের মাত্রা, তার মানে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই কম্পাঙ্কের মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, নিচে মাইনাস 1, উপরে গেলে প্লাস 1, নিচে মাইনাস 1। তাহলে এইচ এর মাত্রাটি আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, এবার বের করতে হবে তড়িৎ আধানের মাত্রা। তড়িৎ আধানের জন্য আমরা কি ফর্মুলা লিখেছিলাম? তড়িৎ আধান সমান সমান কারেন্ট ইন্টু সময়। আমরা ছোটবেলায় পড়েছিলাম ই ইকুয়ালস টু আইটি বা কিউ ইকুয়ালস টু আইটি। তাহলে আই এর জায়গায় আমরা লিখবো এ, তড়িৎ বহ মাত্রার জায়গায় লিখবো এ, এবং টি হলো সময়। তাহলে আমরা বলতেই পারি ই এর জন্য যে মাত্রাটি আসবে সেটি হলো এ ইন্টু টি, এবং সি হলো আলোর বেগ। আলোর বেগের জন্য মাত্রা কি হয়? আলোর বেগের জন্য মাত্রা হলো সাধারণ বেগের মাত্রা এ টু দি পাওয়ার মাইনাস 1। তো মানগুলো যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা এর মাত্রাটি বের করতে পারবো, সেটি কি হলো 1/ε0 ই স্কোয়ার বাই সি এইচ। এটা আমরা লিখতে পারি ই স্কোয়ার বাই ε0 জায়গায় লিখতে পারি এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2
ইন্টু 1/c এর জায়গায় আসবে এল টি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এইচ এর জায়গায় আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে করলে কি আসবে, এম এম কাটা চলে যাবে, উপরে আসবে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2 এবং নিচে আসবে এল কিউব ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে আসবে 1। তার মানে এই রাশিটি একটি মাত্রাহীন রাশি, অর্থাৎ 1/ε0 স্কোয়ার/c হলো একটি মাত্রাহীন রাশি। এই রাশিটি আমাদের বারবার বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে এবং বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। তো এটাকে আমরা মনে রাখার চেষ্টা করবো যে 1/ε0 স্কোয়ার/c হলো একটি মাত্রাহীন রাশি। এবার আসা প্রবলেম নাম্বার 9-এ, যেখানে বলেছে আমাকে এই রাশিটি মাত্রা বের করতে হবে এবং যা যা দেওয়া আছে তাই এখানে নতুন যেটা আছে সেটা হলো জি আছে, যেটা কিনা মহাকর্ষীয় ধ্রুবক। এমপি এবং এমই হলো গিয়ে প্রোটনের ভর এবং ইলেকট্রনের ভর। তো এফেক্টিভলি এগুলি ভর এবং এদের মাত্রা হবে শুধুমাত্র এম। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য আমাদেরকে জানতে হবে E²/ε0, যার মাত্রাটা আমরা আগেই বের করে রেখেছিলাম। এফেক্টিভলি নতুন করে আমাকে যা বের করতে হবে সেটা হলো জি এর মাত্রা, যেটা আমরা আগের দিন বের করেছিলাম। আরেকবার লিখি, জি এর মাত্রা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা হলো এফ সমান সমান জি m1 m2/r²। বল সমান সমান তাই, তাহলে জি সমান সমান চলে আসবে এফ ইন্টু r²/m1 ইন্টু m2। তাহলে এফ এর মাত্রা হলো গিয়ে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু r², মানে হলো এল স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু এম। তার মানে আসবে আমাদের এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে জি এর মাত্রা চলে আসছে আমাদের এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, তাহলে যদি আমরা এর মানগুলো এখানে বসাই তাহলে আমরা এখান থেকে এই রাশিটির মান পেয়ে যাবো। সেটি হলো E²/ε0 আছে, কিন্তু এখানে আছে e⁴/ε0 স্কোয়ার। তো এটাকে আমি এমন ভাবে লিখতে পারি E²/ε0 তার হোল স্কোয়ার ইন্টু 1/mp ইন্টু me² ইন্টু 1/c³ ইন্টু জি। E²/ε0 এর মাত্রা কি আছে, m l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার মাইনাস 2, m l³ t টু দি পাওয়ার মাইনাস 2 এর স্কোয়ার ইন্টু এই দুটো ভর, তো এদের জন্য দুটো জন্য আসবে ক্যাপিটাল এম করে। তারপরে আছে কি, তারপরে আছে আলোর বেগ, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস 1 তার কিউব, এবং জি এর মাত্রাটা আমরা একটু আগে বের করে রেখেছিলাম, সেটা হলো এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, তাহলে যদি ক্যালকুলেশনটা করি তাহলে কি আসবে, এখান থেকে করলে এরকম আসবে, উপরে আসবে এম স্কোয়ার এল টু দি পাওয়ার 6 টি টু দি পাওয়ার মাইনাস 4, নিচে আসবে এম কিউব ইন্টু এখান থেকে আসবে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এখান থেকে আসবে এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি সেটা আসবে, উপরে আসবে এম স্কোয়ার এল টু দি পাওয়ার 6 টি টু দি পাওয়ার মাইনাস 4, নিচে আসবে এম স্কোয়ার এল টু দি পাওয়ার 6 টি টু দি পাওয়ার মাইনাস 5। এম স্কোয়ার কাটা চলে যাবে, এল টু দি পাওয়ার 6 কাটা চলে আসবে, তাহলে এটা আসবে টি টু দি পাওয়ার মাইনাস 4 বাই টু দি মাইনাস 5, এটা উপরে গেলে হয়ে যাবে প্লাস 5, আসবে টি টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 5 which is equal to টি টু দি পাওয়ার 1 বা টি। তাহলে আমরা বলতে পারি এই টোটাল রাশিটির মাত্রা হলো সময়ের মাত্রা। ওকে, তাহলে এটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো এগুলো, আমাকে E²/ε0 বের করতে হয়েছে, এইচ বের করতে হয়েছে, ই বের করতে হয়েছে, সি বের করতে হয়েছে এবং জি বের করতে হয়েছে। এবার আসছে প্রবলেম নাম্বার 10-এ, বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর E(j²/m টু দি পাওয়ার 5 g², যেখানে ই হলো শক্তি, জে কৌণিক ভরবেগ, জি মহাকর্ষীয় ধ্রুবক এবং এম ভর। ওকে, যদি আমাকে এটা বের করতে হয় তাহলে কি হবে, জে হলো কৌণিক ভরবেগ, ওকে, ই হলো শক্তি, তাই তো। শক্তি জায়গা আমরা কি লিখতে পারি, শক্তি জায়গা আমরা ওর মাত্রা লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। যে হলো কৌণিক ভরবেগ। আজকের ক্লাসের শুরুতেই আমরা বলেছি কৌণিক ভরবেগ এবং এইচ বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাত্রা একই হয়। তাহলে আমি কৌণিক ভরবেগের জায়গায় প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাত্রাটি পুট করতে পারি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাত্রা কত আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1 তার স্কোয়ার, নিচে আছে এম টু দি পাওয়ার 5
এবং জি এর মাত্রাটি আমরা একটু আগেই বের করেছি m টু দি পাওয়ার মাইনাস 1 l কিউব ইন্টু t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কি আসছে আমার রেজাল্ট করুন, উপরে আসছে m ইন্টু m স্কোয়ার ডিভাইডেড বাই m ইন্টু m স্কোয়ার, সরি m হয়ে লিখি m l স্কোয়ার t টু দি পাওয়ার মাইনাস 2। ও এটার আবার জি স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার হবে। m l স্কোয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু আসবে m স্কোয়ার l টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 5 into m to the power minus 2 l to the power 6 t to the power minus 4 করলে আমার ক্যালকুলেশনটা করলে কি আসবে, যেটা সেটা হলো গিয়ে উপরে আসবে m কিউব l to the power 6 t to the power minus 4 divided by m cube l to the power 6 t to the power minus 4 equals to 1, অর্থাৎ e j স্কয়ার বাই m to the power 5 g স্কয়ার একটি মাত্রাহীন রাশি। এটি একটি মাত্রাহীন রাশি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমার এই কোয়ান্টিটিগুলোর যা ডাইমেনশন আছে সেটি আমাকে খুব কাজে লাগছে, আমাদের খুবই কাজে লাগছে। তো এগুলো আমরা মনেও রাখতে পারি, বা যদি মনে রাখতে সমস্যা হয় তাহলে আমরা দেখিয়েছি কি করে এদের মাত্রা নির্ধারণ করতে হয়। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা খুব সহজে এদের মাত্রাগুলো ইজিলি বের করে নিতে পারবো। ওকে, এরপর আসছে প্রবলেম নাম্বার 11। প্রবলেম নাম্বার 11তে কি বলেছে, ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর আলফা p equals to p0 into e to the power minus alpha t square। ওকে, তার মধ্যে আলফার ডাইমেনশন বের করতে বলছে, আলফার মাত্রা বের করতে বলছে, কিন্তু বলেছে p equals to p0 into e to the power alpha t square, কিন্তু p এবং p0 সম্বন্ধে কিচ্ছু দেওয়া নেই, শুধু বলেছে আমাদেরকে আলফার মাত্রাটি বের করতে। তাহলে আগের ক্লাসের শেষে আমরা যেটা শিখেছিলাম যে কোনো কিছুর পাওয়ারে যদি কোনো কিছু থাকে, লাইক সাপোজ কোনো কিছুর পাওয়ারে কিছু আছে a to the power x, তাহলে যে পাওয়ার যেটা আছে পাওয়ার, সেটি সবসময় কি হয়, এটি সবসময় একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, এর কখনো কোনো ডাইমেনশন বা মাত্রা থাকে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ই এর পাওয়ারে কি আছে আলফা টি স্কোয়ার, তাহলে তার কোনো রকম ডাইমেনশন থাকবে না। তাহলে বা বলতে পারি আলফা ইন্টু টি স্কোয়ারের ডাইমেনশন কত হবে, ডাইমেনশন অফ আলফা টি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে আমি এখানে বলতেই পারি যে ডাইমেনশন অফ আলফা ইকুয়ালস টু কি হয়ে যাবে, ডাইমেনশন অফ 1 বাই টি স্কোয়ার। টি কি বলেছে, টি সময়, তাহলে এর মাত্রা কত আসবে 1 বাই টি স্কোয়ার, তাহলে আসবে টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে শিখতে পারছি যে যদি কোনো কিছুর পাওয়ারে কিছু থাকে, পাওয়ারে যেটা থাকবে, তাহলে যে পাওয়ারে যে কোয়ান্টিটি আছে সেটি একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বা ওর ডাইমেনশন কত হবে 1। তাহলে এখান থেকে ইজিলি আমরা বের করতে পারি আলফার ডাইমেনশন কত হবে টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এবার আসা যাক প্রবলেম নাম্বার 12। তাহলে প্রবলেম নাম্বার 12 কি বলেছে, যে বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর জি বাই tan থিটা ইকুয়াল টু rg বাই v স্কয়ার। তাহলে আমাকে জি এর জন্য ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলেছে, যেখানে ফর্মুলাটা দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু rg বাই v স্কয়ার। আগের দিন আবার বলা হয়েছিল যে থিটা একটি মাত্রাহীন রাশি, তো যেহেতু থিটা একটি মাত্রাহীন রাশি তাহলে tan থিটা একটি মাত্রাহীন রাশি, তো বলতে পারি এটি rg বাই v স্কয়ার একটি মাত্রাহীন রাশি, বা এর মাত্রা হলো 1। তাহলে আমরা বলতে পারি rg বাই v স্কয়ার এর মাত্রা কত হবে, মাত্রা হবে 1। তাহলে আমাকে বের করতে হবে জি এর মাত্রা, তাহলে জি এর মাত্রা কি হবে v স্কয়ার বাই r। ভি হলো গিয়ে বেগ, বেগের মাত্রা কত আছে l t টু দি পাওয়ার মাইনাস 1 তার স্কয়ার বাই r, মানে l উপরে আসবে l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 বাই l, তার আসবে l t টু দি পাওয়ার মাইনাস 2, যেটা এক্সপেক্টেড। জি হলো এখানে কি, জি হলো অভিকর্ষীয় ত্বরণ, যেটা ত্বরণ তার মাত্রা হলো l t টু দি পাওয়ার মাইনাস 2, আমরা আগেও জানি। তো আমাদের যেটা জানা জ্ঞান আছে তার সঙ্গে এর মাত্রাটি মিলে যাচ্ছে। ওকে, এবার আসছে প্রবলেম নাম্বার 13। দেখো 13 নম্বর প্রবলেমটি কি বলছে, বলে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর রুট ওভার অফ মিউ 0 এপসাইলন 0, যেখানে এপসাইলন 0 হলো ধ্রুবকতা এবং মিউ 0 হলো কি চৌম্বক ভেক্টর। ওকে, এটি একটি খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এবং খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, বারবার কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নগুলি দেখা যায়, যেখান থেকে তোমরা এখানে দেখতে পাবে যে আমাদের কাছে যে আলোর বেগের ফর্মুলাটি আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ, তার ফর্মুলাটি হলো c সমান সমান 1 বাই রুট ওভার অফ মিউ 0 এপসাইলন 0। তার মানে এটি এর যা মাত্রা হবে সেটি কিসের মাত্রা হবে, সেটি হবে আলোর বেগের মাত্রার সমান। আমরা এখানে লিখে রাখি আলোর বেগ, তাহলে আলোর বেগের যা মাত্রা হবে সেটি 1 বাই মিউ 0 এপসাইলন 0 সমান। আলোর বেগ কি, এটি প্রকৃতপক্ষে একটি বেগ,
তাহলে বেগের যা মাত্রা সেটি এর মাত্রা, তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে তাহলে বেগের মাত্রা বা LT⁻⁻1। আমাদের এই ফর্মুলাটি খুবই ইম্পর্টেন্ট, আমরা আবার লিখে রাখি c ইজ ইকুয়ালস টু 1/√μ0 যেখানে c হলো গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, এবার আসলে প্রবলেম নাম্বার 14। প্রবলেমটিতে বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর হাফ সিভি স্কয়ার, যেখানে সি হলো ধারকত্ব এবং ভি হলো বিভব প্রতি। ধারকত্ব কি এগুলোতে আমরা এখন যাচ্ছি না, কিন্তু জাস্ট এটা করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো একটা কিছু আছে, কোন জিনিস যেটাকে আমরা ধারক বলে থাকি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, যার মধ্যে যা সঞ্চিত শক্তি হয় সেই শক্তির রাশিমালাটা হলো হাফ সি ভি স্কয়ার। তাহলে এটি কি, এটি হলো একটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, তাহলে এটি একটি কি, এটি হলো একটি শক্তি। যেহেতু এটি শক্তি, তার মানে এর যা মাত্রা হবে সেটি অবশ্যই হবে শক্তির মাত্রার সমান। তাহলে এর যা মাত্রা হবে তাহলে সেটি হবে একটি শক্তির মাত্রার সমান। তাহলে শক্তির মাত্রা কি হয়, mL²T−2। তার মানে হাফ সিভি স্কোয়ারের মাত্রা কত হবে, mL²T−2। একই রকম ভাবে ধারকের মতনই আরেকটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে আমরা বলে থাকি ইন্ডাকটেন্স বা আবেশক। আবেশক বলা হয় যাকে, ইন্ডাকটেন্স বা আবেশক বলা হয়, সেটিকে বলা হয় আবেশক বা ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর বলা হয়। তার মধ্যে যেটা সঞ্চিত শক্তির ফর্মুলা হয় সেটা হলো গিয়ে হাফ ইন্টু LI²। পরীক্ষায় হাফ সিভি স্কোয়ারের পরিবর্তে হাফ LI² আসতে পারে, তাহলে আমার ক্ষেত্রে সেটাও মাথায় রাখতে হবে যে একটি আবেশকের সঞ্চিত শক্তির মাত্রা হয়, আমি আবার লিখে দিচ্ছি, সঞ্চিত শক্তি এখানে আবার বলা হচ্ছে সঞ্চিত শক্তি ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার বা হাফ LI²। তাহলে এগুলো হলো একটি আবেশক বা একটি ধারকের সঞ্চিত শক্তি। তার মানে এদের মাত্রাটি কার মাত্রার সমান হবে, অবশ্যই শক্তির মাত্রার সমান হবে। তাই হাফ সিভি স্কোয়ার বা হাফ LI² উভয়েরই মাত্রা হবে mL²T⁻⁻2। ওকে, এবার আসা যাক নেক্সট প্রবলেম। তাহলে প্রবলেম নাম্বার 15 কি বলছে, এটি আজকে আমাদের লাস্ট প্রবলেম। কি বলেছে, বলছে ইফ ইউনিটস অফ লেন্থ অ্যান্ড ফোর্স মানে দৈর্ঘ্য এবং বল, এর যা ইউনিট আছে, এর যা একক আছে, সেগুলোকে যদি ইনক্রিজ বাই 4 টাইম, যদি 4 গুণ বাড়ানো হয়, তাহলে ইউনিটস অফ এনার্জি উইল ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে ইউনিটস অফ এনার্জি ইনক্রিজ করবে কি ডিক্রিজ করবে। ওকে, তাই যদি ধরি ইউনিট অফ এনার্জি ইনক্রিজ করবে কি ডিক্রিজ করবে, তাহলে আমাদের ভ্যালুটা পুট করতে হবে। ওকে, আমরা কি জানি এনার্জির সঙ্গে লেন্থ এবং ফোর্সের কি ডিস্টেন্স সম্পর্ক, আমরা জানি যে এনার্জি বা শক্তির সঙ্গে লেন্থ এবং ফোর্সের কি সম্পর্ক, আমরা জানি এনার্জি এবং কৃতকার্যের মাত্রা একই হয়। তাহলে আমি এনার্জির জায়গায় কৃতকার্য লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এনার্জির জায়গায় ই এর জায়গায় আমি ইটাকে কৃতকার্য লিখতে পারি। কৃতকার্যটাকে আমরা কি জানি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, বল ইন্টু সরণ, বা বলতে পারি ফোর্স ইন্টু লেন্থ, বল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এই অবস্থায় আছে, তাহলে আমরা ইটাকে লিখতে পারি বল ইন্টু দৈর্ঘ্য। ওকে, এইবার বলেছে যে এদের যে ইউনিটটা আছে, তাহলে আমি সাপোজ দুটো টার্ম লিখি, একটা লিখছি E1, একটা লিখছি E2। E1টাকে লিখছি আমি কি F1 ইন্টু D1 এবং E2টাকে লিখছি আমি F2 ইন্টু D2। এবার বলছে ইউনিট অফ লেন্থ কত বাড়ানো হয়েছে, 4 গুণ বাড়ানো হয়েছে। তাহলে আমি বলতে পারছি যে F2 সমান 4F1, F1 এর থেকে F2 হলো 4 গুণ। একই রকম ভাবে লেন্থ D2 সমান কি বলেছে, 4 ইন্টু D1। তাহলে আমি যদি ভ্যালুগুলো পুট করি, তাহলে কি আমি E2/E1 এর রেশিওটা বের করতে পারবো, E2/E1 এর অনুপাতটা। E2/E1 ইকুয়াল টু কি আসবে, F2D2/F1D1। F2/F1 ইকুয়াল টু আসবে কত, F2 জায়গায় লিখতে পারি আমি 4F1 ইন্টু D2 জায়গায় লিখতে পারি আমি 4D1 ডিভাইডেড বাই F1 ইন্টু D1। তাহলে F1 কাটা চলে যাবে, D1 কাটা চলে যাবে, অ্যান্সার আসবে 16। তার মানে আমাদের E2 ইকুয়ালস টু কি আসছে, তাহলে আসছে আমাদের E2 ইকুয়ালস টু 16 ইন্টু E1। তাহলে ইউনিট অফ এনার্জি কি হবে, ইনক্রিজ করবে, বাড়বে। ইউনিট অফ এনার্জি বাড়বে কত গুণ, 16 গুণ। তাহলে ইউনিট অফ এনার্জি 16 গুণ বাড়বে। ওকে, তাহলে এই ছিল আজকে যা আমরা আগের দিন করেছিলাম, তার রেসপেক্টে ইউনিট এবং ডাইমেনশন থেকে আমরা যেই ধরনের প্রবলেম এতদিন থেকে
বিভিন্ন পরীক্ষায় চলে এসছে, সেগুলোর যে সলিউশন আজকে আমরা সেগুলো সলিউশন করলাম। পরের দিন আমরা ইউনিট এবং ডাইমেনশনে আলাদা একটি পার্টে চলে যাবো, আলাদা একটি অ্যাসপেক্টে চলে যাবো, আলাদা একটি অ্যাপ্লিকেশনে চলে যাবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।